আজকে মূলত মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা এই তিনটা টপিক থেকে বিগত বছরগুলোতে আসছে এরকম কোশ্চেনগুলো সলভ করব। তো মৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? যে সংখ্যাটাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, অথবা মূলত সংজ্ঞাকারে বললে আমরা এটা বলি যে সংখ্যাটাকে ওই সংখ্যা এবং ওয়ান ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। যৌগিক সংখ্যাকে ওই সংখ্যা ওয়ান অথবা আরো একটা দুইটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়, যেমন ফোর সংখ্যাটা একটা যৌগিক সংখ্যা। আর সহমৌলিক সংখ্যাটা হচ্ছে যেই জোড়াটা মূলত কি করে আপনার অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, মানে 8 এবং 15 এই জোড়াটাকে বেসিক্যালি আমি ওয়ান ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না, সো এটা একটা সহমৌলিক সংখ্যা। সো এক নম্বর কোশ্চেনটা হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? সো আমাদের সবারই জানা আছে দুই একটা মৌলিক সংখ্যা, দুইয়ের পরে 3, 5, 7, 11, 13, 17, 19, ওয়ান বাই ওয়ান এগুলো চলতে থাকবে। সো দুই একটা মৌলিক সংখ্যা, তিন একটা মৌলিক সংখ্যা, পাঁচ একটা মৌলিক সংখ্যা, যেখানে ওয়ান কোনো মৌলিক সংখ্যা নয়। সো প্রথম উত্তরটা হবে ওয়ান। কেমন? কোয়েশ্চেন নাম্বার 2 ছিল নিচের কোনটি মৌলিক সংখ্যা? নিচের কোনটি মৌলিক সংখ্যা? এটা কিন্তু মৌলিক সংখ্যা নয় বলছিল, বাট এটা বলছে মৌলিক সংখ্যা। সো মানে একমাত্র দুই একটা জোড় সংখ্যা যাকে আমরা মৌলিক বলি, দুই ছাড়া পৃথিবীর কোনো জোড় সংখ্যা মৌলিক হতে পারে না। সো প্রথম কথা, 48, 50 এই দুইজন কখনো মৌলিক না। সো আমাদের অপশন থেকে প্রথমে এই দুইটা বাদ। দুই নাম্বার হচ্ছে 49 মৌলিক হতে পারে না, কারণ 49কে 7 দিয়ে ভাগ করা যায়, 7 7 49। সো 49ও কি না মৌলিক সংখ্যা না, তাহলে অবভিয়াসলি কি হবে 53 হবে। তারপরে চাইলে আমরা জাস্টিফাই করতে পারি যে আসলে 53কে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তো এটার সঠিক উত্তর হচ্ছে 53। 50 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? তাহলে আমরা যদি 50 থেকে 100 পর্যন্ত যাই তাহলে ফার্স্টে থাকে 53, তারপরে 59, তারপরে 61, তারপরে 67, তারপরে 71, 73, 79, তারপরে 83, 89 এবং 97। মোটামুটি এই সংখ্যাগুলাই এক মানে 50 থেকে 100 পর্যন্ত আমরা মোটামুটি মুখস্থ রাখার চেষ্টা করব। বেসিক্যালি প্রত্যেকটাই মৌলিক সংখ্যা, ওই সংখ্যা এবং ওয়ান ছাড়া কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, আপনারা দেখতে পারেন। তো এখানে অঙ্ক আছে, সংখ্যা আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। তো আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে ক নাম্বার। কেমন? আচ্ছা, তো আমাদের 4 নাম্বার কোশ্চেনটা হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা? তো আমরা ফাইন্ড আউট করবো নিচের কোনটি মৌলিক সংখ্যা। 65কে 5 দিয়ে ভাগ করা যায়, 81কে 3 দিয়া যায়, 9 দিয়া যায়, আমার চোখে 9টাই প্রথম পড়লো। হ্যাঁ, তারপরে 63কে আমি 3 দিয়ে ভাগ করতে পারি, বাট 43কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তো এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। কোশ্চেন নাম্বার 5 এ বলছে জোড় মৌলিক সংখ্যা কয়টি? জোড় মৌলিক সংখ্যা কয়টি? তা আমরা জানি, একটু আগে বলছিলাম একমাত্র দুই একটা জোড় মৌলিক সংখ্যা, এটা ছাড়া অন্য কোনটা জোড় মৌলিক সংখ্যা হবে না বা হতে পারে না। তো এটার সঠিক উত্তর হচ্ছে এক, মানে ক। 15 থেকে 65 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যা স্থানীয় মান নয় তাদের সমষ্টি নির্ণয় করব। 15 পরে 17 একটা মৌলিক সংখ্যা, বাট এটার স্থানীয় মান কিন্তু 9 না। সো এরপরে আছে 19, তারপরে আছে 29, 39 মৌলিক সংখ্যা না, 49 মৌলিক সংখ্যা না, বাট 59 কি মৌলিক সংখ্যা। এখন এইগুলাকে ওরা যোগ করতে বলছে, তো আমরা যদি যোগ করি ওভারঅল তাহলে হবে 701, 107। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে 107। এখানে প্রশ্ন হচ্ছে 15 থেকে 65 পর্যন্ত অনেকগুলা মৌলিক সংখ্যা আছে যাদের স্থানীয় মান, একক স্থানীয় মান বা স্থানীয় মান অর্থাৎ শেষ অঙ্কটা নয়, ওদের যোগফল বের করতে বলছে। অনেকে হয়তো বা বুঝতে একটু অসুবিধা হইতে পারে, যে সকল মৌলিক সংখ্যার শেষ অঙ্কটা বা একক স্থানীয় অঙ্কটা নয় ওদের যোগফল বের করতে বলছে 15 থেকে 65 পর্যন্ত। কোশ্চেন নাম্বার 7 এ বলা হয়েছে তিনটি পরপর মৌলিক সংখ্যার প্রথম দুটার গুণফল হচ্ছে 91, শেষ দুটোর গুণফল হচ্ছে 143। সংখ্যা তিনটি কত? আমরা অপশন টেস্ট করব। অপশন টেস্ট হচ্ছে
ক নাম্বারে দেওয়া আছে প্রথম, এটাও এই তিনটাও মৌলিক সংখ্যা, এই তিনটাও মৌলিক সংখ্যা, এই তিনটাও মৌলিক, এই তিনটাও মৌলিক। তো প্রথম দুইটার গুণফল, যেমন আমি যদি 7 এর সাথে 13 গুণ করি তাহলে হবে 91। তো আমার প্রথম শর্ত মানছে তিনটি পরপর মৌলিক সংখ্যার প্রথম দুটির গুণফল 91, তাহলে প্রথম দুইটা 91 এবং পরবর্তী শেষ দুইটা, তাহলে শেষ দুইটা কত 13 গুণন 11, তাহলে 13 সাথে 11 গুণ করলে আমাদের হবে কত 143। তো আমরা অপশন টেস্ট করে দেখলাম, আমাদের সঠিক উত্তর হচ্ছে কি আপনার ক নাম্বার কোশ্চেনটা। প্রথম দুইটার গুণফল 91 হবে, লাস্ট দুইটার গুণফল হবে হচ্ছে কি 143। তো অপশন টেস্ট করে আমরা ইজিলি বের করতে পারি। অন্যান্যগুলো যদি গুণ করি, যেমন এটার সাথে এটা গুণ করলে অবশ্যই 91 হবে না, এট দ্য সেম টাইম এটার সাথে এটা গুণ করলে 91 হবে না, অথবা এটার সাথে এটা গুণ করলে কি 91 হবে না। যেহেতু হবে না তাহলে এগুলো কি অ্যান্সারে পড়বে না। কিছু কিছু কোশ্চেন থাকবে যেগুলো আমরা অপশন টেস্ট দিয়ে করতে পারি, কিছু কিছু বেসিক দিয়ে করতে পারবো। তো এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনি কত দ্রুত অ্যান্সার কালেক্ট করতে পারেন। এখন আমরা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, বা আমরা কিভাবে বুঝবো এটা একটা মূলদ সংখ্যা অথবা এটা একটা অমূলদ সংখ্যা, এই ব্যাপারটা বোঝার চেষ্টা করব। মূলদ সংখ্যার ডেফিনেশনটা হচ্ছে যেই সংখ্যাকে পি বাই কিউ, দ্যাট মিনস ভগ্নাংশ আকারে লেখা যায়, এটাকে মূলদ সংখ্যা বলে। সো আমরা মূলদ সংখ্যা ইকুয়াল বলতে পারি যে সংখ্যাটাকে পি বাই কিউ আকারে লিখতে পারি, যেখানে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে কিউ নট ইকুয়াল 0 হইতে হবে এবং এবং পি ও কিউ সহমৌলিক হইতে হবে, পি ও কিউ সহমৌলিক মৌলিক হতে হবে। কেমন? সো সহমৌলিক সম্পর্কে আমরা অলরেডি জানি যে যেই জোড়া, যেই জোড়াকে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, বা যেই জোড়ার সাধারণ গুণনীয়ক অনলি 1, ওইটাকে সহমৌলিক সংখ্যা বলে। সো আমরা যদি এক্সাম্পলে যাই, যেমন 2/3 একটা মূলদ সংখ্যা, যেখানে কিউর মান অবশ্যই নট ইকুয়াল 0 এবং 2 3 দুটা কি সহমৌলিক সংখ্যা, অথবা 5/8, 5/8 দুটা সহমৌলিক সংখ্যা, অথবা যদি আমি 15/18 লিখি, দেখেন এটাকে আমি প্রাথমিক লেভেলে মূলদ সংখ্যা বলবো না, বাট এটাকে যদি আমরা কাটাকাটি করি, যেমন 3 দ্বারা কাটাকাটি যায়, এটা 3 হলে 5 হবে, এটা 3 দিয়ে কাটলে কি 6 হবে, তাহলে 5/6 হচ্ছে আমাদের কি একটা মূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাটাকে পি বাই কিউ আকারে লেখা যায় না, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় না। এখন আমি তো ভগ্নাংশ নিয়ে কথা বললাম, যদি আমাকে প্রশ্ন করা হয় 2.5 এটা কি মূলদ নাকি অমূলদ, এটা ভগ্নাংশ সংখ্যা, এটা একটা দশমিক সংখ্যা, এটা কিন্তু আমি ভগ্নাংশতে কনভার্ট করতে পারবো। দ্যাট মিন্স এটাকে কিন্তু আমি লিখতে পারবো 25/10। ছোটবেলায় কিন্তু আমরা পড়তাম যে দশমিকের জন্য 1 হবে, এরপরে যে কয়টা অঙ্ক সেই কয়টা শূন্য হবে, তাহলে 25/10। এখান থেকে আমরা কাটাকাটি করলে কি হবে 5/2 হবে। তো আমার কিন্তু মূলদ সংখ্যার যে ডেফিনেশনটা ছিল এটা কিন্তু এখানে কি করছে, এক্সিকিউট করছে। আর অমূলদ সংখ্যার মধ্যে যেই সংখ্যাগুলো দশমিকে অনেকগুলো মান থাকে, যেগুলাতে কি আসে ডট 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 আসে, যেমন পায়ের মান, পায়ের মান 3.1416, তারপরে কিন্তু আরো অনেক কিছু আছে। তো পাই একটা কি অমূলদ সংখ্যা, কারণ এটা যেহেতু শেষ হচ্ছে না, ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, তো এটার এক্স্যাক্টলি পি বাই কিউ আকারে লেখা সম্ভব না। এখন যে টপিকটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে রোমান রীতিতে সংখ্যার গণনা, অর্থাৎ আমরা ওয়ানটাকে রোমান ভাষায় কিভাবে লিখি, মানে ইংলিশ অ্যালফাবেট আই এর মতো করে লিখি, টু কে কিন্তু আমরা কি করি ইংলিশ অ্যালফাবেট আই দুইটা লিখি, থ্রি হচ্ছে ইংলিশ অ্যালফাবেট তিনটা লিখি। এটা কিন্তু স্মল ভাবেও লেখা যায়, শুধু আই, শুধু দুইটা আই, শুধু তিনটা আই, আমরা কিন্তু এইভাবেও লিখতে পারি, মানে এটার ক্যাপিটাল ফর্ম বা স্মল ফর্ম দুইটাই আছে। চারকে আমরা কি করি, চারকে আমরা লিখি হচ্ছে আই বি, এটা 4, এটা হচ্ছে 5। তো আমাদের 9টা বেসিক্যালি কিভাবে হয়, 9 হয় আই এর পরে হচ্ছে এক্স, তাহলে 10টা কি হয় শুধু এক্স, 20 কি হয় ডাবল এক্স, তারপরে 30 কি হয় ট্রিপল এক্স হয়, তারপরে 40 থেকে কি হয় এক্স এবং এন। এইভাবে মোটামুটি 40 45 50 পর্যন্ত আমাদের জানলেই আমরা রোমান সংখ্যার যে টপিকগুলো মোটামুটি আমাদের পরীক্ষা আসে কমপ্লিট হয়ে যায়। যদিও আমাদের রোমান সংখ্যার কনসেপ্টটা জানতে হবে, অনেক সময় পরীক্ষাতে আসে নিচের কোনটি 10 এর রোমান প্রতীক, কেমন? তো আপনাদের অবশ্যই রোমান সংখ্যার কনসেপ্টগুলো
ভালো করে জানতে হবে।